হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রাষ্ট্রপতির পকেট ভেটো, রাষ্ট্রপতি বা রাজ্যপালের পকেট ভেটোর ওপর সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক নির্দেশ, যেটাতে সত্যি কথা বলতে প্রচুর ভিউজ পেয়েছি আমি। অনেকে কমেন্ট করেছে, সাবস্ক্রাইবারও প্রচুর বেড়েছে, যেখান থেকে আমার মনে হচ্ছে যে তোমরা এই টাইপসের ভিডিও শুনতে বেশি পছন্দ করছো। বিভিন্ন রকম কমেন্ট এসছে বিভিন্ন পক্ষে বিপক্ষে। তো দেখো, একটাই কথা আমি বলতে চাই, প্রথমে আমি কোনো পলিটিক্যাল কমেন্টেটর নয়, আর আমি যদি কোনোদিনও দরকার পড়ে তো পলিটিক্যাল হিসাবে দেখা যেতে পারে, কিন্তু আমি বর্তমানেও কোনো আমি চাইবও না যে কোনোদিন আমি পলিটিক্যালি কমেন্ট করি। তার কারণ এটা সম্পূর্ণ হচ্ছে আমার এডুকেশন চ্যানেল, আর আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষজনকে ঠিক তথ্য, সত্য জিনিসটা মানুষের কাছে যেন গিয়ে পৌঁছায়, যতটা আমি জানি। যদি সেই ক্ষেত্রে যদি ভুল মনে হয়, তোমরা আমাকে কমেন্ট অবশ্যই করতে পারো। অনেকে বিভিন্ন রকম কমেন্ট করছে যে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার অধিকার নেই, রাজ্যপাল যদি কোনো বিলকে আটকে রাখে তাহলে ঠিক করছে, ভুল করছে, বিভিন্ন রকমের কথা আমাকে বলেছে। তো আমি সেই বিষয় নিয়ে আমার কোনো নেই। অনেকে ফলস ইনফরমেশন বলেছে, তো সেকে আমার কিচ্ছু নাই। যাকে যাকে আমার জবাব দেওয়ার তাকে তাকে আমি রিপ্লাই করেছি। যেগুলো মনে হয়েছে যারা ভুল বলছে রিপ্লাই করেছি আমি। সেটা দেখার পর হয়তো তারা আমাকে ঘুরিয়ে রিপ্লাই করেনি, তার মানে আশা করি তারা সেটাকে পড়ে দেখেছে। তো সেই বিষয়টাকে আমরা নতুন করে এগিয়ে নিয়ে যাচ্ছি যে এর পরের ঘটনাটা কি কি চলছে। বর্তমানে তোমরা যদি ভারতের পরিস্থিতি দেখো, বর্তমানে ভারতের পরিস্থিতি অনুযায়ী একটা নতুন লড়াই পুনরায় শুরু হয়েছে, যেটা এক সময় আমরা সেই লড়াইয়ের কথা বইয়ে পড়েছি বা পলিটিক্যাল সায়েন্সে আমরা দেখেছি, যে জুডিশিয়ারি ভার্সেস এক্সিকিউটিভ, ন্যায়পালিকা বনাম কার্যপালিকা, মানে একদিকে জুডিশিয়ারি একদিকে কার্যপালিকা। তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা তোমাদের ইনক্লুড করে দিতে চাই, তাদের জন্য যারা এটা বলছিল যে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের কোনো পাওয়ার নেই, সুপ্রিম কোর্ট এটা করতে পারে না রাষ্ট্রপতির ক্ষেত্রে, বা সুপ্রিম কোর্ট যে কাজগুলো করছে ভুল করছে। দেখো, সুপ্রিম কোর্টকে ঠিক বা ভুল বলার অধিকার অন্তত আমার নেই, কেননা আমার সেই যোগ্যতা নেই যে আমি সুপ্রিম কোর্টকে ভুল বা ঠিক করতে পারবো। আর যারা যে সেন্সে বলছো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, সত্য হচ্ছে না দুই ধারী তলোয়ারের মতো, এদিকেও কাটতে পারে ওদিকেও কাটতে পারে, ঠিক আছে? এই সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই কিন্তু রাম মন্দিরের নির্মাণ হয়েছে, ঠিক আছে? আমি এটা তাদের জন্য বলছি। আমি আবারও বলছি, আমি পলিটিক্যালি কোনো কমেন্ট করতে চাই না, তাও আমি বলছি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই কিন্তু রাম মন্দিরের নির্মাণ হয়েছে। রুলিং পার্টি যদি চাইতো যে আমি সুপ্রিম কোর্টের পরোয়া না করে পার্লামেন্ট থেকে বিল পাস করে রাম মন্দির বানাবো, তাও বানাতে পারতো, কিন্তু তাহলে সেই ক্ষেত্রে রুলিং পার্টি কেন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল যে সুপ্রিম কোর্ট রায় দিলে তারপরেই নির্মাণ হবে? এই সুপ্রিম কোর্টের রায়ই কিন্তু ট্রিপল তালাককে উঠিয়ে দেওয়া হয়েছে, যেটা শাহবানু কেস প্রথমে ছিল, পরে সেটা সায়রা বানুর কেস হয়। জগদীশ কেহের ছিল তখন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের। এর ভিত্তিতেই কিন্তু সিএর ওপর সুপ্রিম কোর্ট সমর্থন দিয়েছিল। তো এক ক্ষেত্রে তুমি সুপ্রিম কোর্টকে সমর্থন করতে পারো, অপর দিকে তুমি সুপ্রিম কোর্টকে সমর্থন করতে পারো না, এটা অ্যাপ্লিকেবল হয় না। তো এই বিষয়টা অনেকটা ছোটো দেখিয়ে দেয় তখন, যে সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে সেটা আগে বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা এইবারই যে প্রথম তা না, এর আগেও এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু কেস দেখব, ঠিক আছে? তো চলো আমরা আচ্ছা, ছোট যেটা ব্যাপার আমি ইনক্লুড করার কথা বলছিলাম সেটা আমরা বলি। একজন উকিল আছে, আজকেরই কথা এটা, এটা তাদের জন্য যারা বিষয়টিকে ভালো করে বুঝতে চায়। আজকে একজন উকিল বিষ্ণু শঙ্কর জৈন, তোমরা ডিবেটে, বিভিন্ন টিভি ডিবেটে তোমরা দেখতে পাবে তাকে, বিষ্ণু শঙ্কর জৈন। তিনি সুপ্রিম কোর্টে একটা পিআইএল দাখিল করেছে। পিআইএল বলতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে জনহিত ইয়াচিকা বলা হয়, ঠিক আছে? সুপ্রিম কোর্ট একটা পিআইএল দাখিল করেছে কিসের ভিত্তিতে? ভালো করে শোনো, এটা তোমাদের বোঝার বিষয়। কিসের ভিত্তিতে? যে পশ্চিমবঙ্গে ওয়াকফ যেটা অ্যাক্ট, যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে, ওয়াকফ অ্যাক্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন মুর্শিদাবাদে তৈরি হয়েছে, ঠিক আছে?
তো সেই ক্ষেত্রে বিষ্ণু শঙ্কর জৈন সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করেছে কিসের ভিত্তিতে? যেন সুপ্রিম কোর্টের জাস্টিস যে বেঞ্চ শুনছিল, বি.আর. গাভাই ছিলেন, পরবর্তী আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি হচ্ছেন, 52তম চিফ জাস্টিস কে হচ্ছেন? জাস্টিস বি.আর. গাভাই হচ্ছেন, এখন সঞ্জীব খান্না আছে, যে তিনি যাতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন বা রাষ্ট্রপতি যাতে নির্দেশ দেন যে রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করেন বা প্রেসিডেন্ট রুল জারি করে। এবার প্রশ্ন হচ্ছে আবার সে একই জায়গায়, প্রেসিডেন্ট রুল জারি করার ক্ষমতা আর্টিকেল 356 কাকে দেয়? আমি আবারও বলছি, আমি সেই কথাই বলবো যেটা আর্টিকেলে বলা আছে, কোনো পলিটিক্যাল কমেন্ট হবে না। আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল জারি করার অধিকার একমাত্র কার আছে? প্রেসিডেন্টের আছে। রাষ্ট্রপতি একমাত্র প্রেসিডেন্ট রুল জারি করতে পারে, আর্টিকেল 356। কিন্তু প্রশ্ন হচ্ছে আবার এখানেই যে তাহলে বিষ্ণু শঙ্কর জৈন বলে ব্যক্তি বা অ্যাডভোকেট, সে রাষ্ট্রপতির কাছে মানে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কেন এটা পিআইএল বলছে? মানে আজকে পিআইএল প্রথম শুনানি হয়েছে, আগামী দিনে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এই বিষয়ে। সুপ্রিম কোর্টকে কেন বলছে যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে যাতে পরামর্শ দেয় যাতে রাষ্ট্রপতি শাসন রাজ্যে পশ্চিমবঙ্গে লাগানো হয়? এটা কি সংবিধানে কোনো জায়গায় বলা আছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে পারে বা পরামর্শ দিতে পারে? দেখো, নির্দেশ শব্দটা কোনো জায়গায় বলা নাই। নির্দেশের ক্ষেত্রে আর্টিকেল 142 ইউজ করতে পারে সুপ্রিম কোর্ট, যেখানে 142 পরিষ্কার। এটা নিয়ে আমি বলবো এরপরেই, যে জগদীশ ধনকর যে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে সে কী বলেছে এটা নিয়ে আলোচনা করব। নির্দেশের ক্ষেত্রে আমরা এই আর্টিকেলটা ইউজ করতে পারি, কিন্তু পরামর্শের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা আর্টিকেল আছে 143, আর্টিকেল 143, যেটা কানাডা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। এখানে এটা বলা আছে যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে। এখানে এটাও বলা আছে যে রাষ্ট্রপতি চাইলে সেই পরামর্শ নিতেও বাধ্য, নিতেও পারে, নাও নিতে পারে, মানে ইগনোরও করে দিতে পারে। তো এটা এই ভিত্তিতেও হতে পারে। এটা জাজমেন্ট যতক্ষণ না আসে এটা বোঝা যাচ্ছে না কিসের ভিত্তিতে হতে চলেছে, 142-এর ভিত্তিতে না 143-এর ভিত্তিতে। তো প্রশ্ন আবার এখানে সেটাই, তাহলে বিষ্ণু শঙ্কর জৈন সুপ্রিম কোর্টেই কেন যেতে পারলো? সে তো পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীকেও বলতে পারে বা টুইটও করতে পারে মোদীকে, বা চিঠিও লিখতে পারে নরেন্দ্র মোদীকে যে রাষ্ট্রপতি শাসন আর্টিকেল 356 লাগিয়ে দেওয়া হোক। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আর্টিকেল 356 আগে বহুবার লাগানো হয়েছে, অনেকবার। তার কারণ আর্টিকেল 356 লাগানোর যে কারণগুলো খুব স্পষ্ট নেই সংবিধানে। এখানে কি বলা আছে যে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের কোনো, আচ্ছা এই ব্যাপারে আরও কোন আর্টিকেলে বিস্তারিত বলা আছে? আর্টিকেল 365-এ বলা আছে। কি বলা আছে? যে রাজ্য সরকার যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে বা রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের কথা না মানে, রাজ্য সরকার যদি মনে করে কেন্দ্র সরকারের কথা না মানে, বা রাজ্যে কোনো দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হলে 356 লাগু করা যেতে পারে। এখানে কোনো ব্যাপার না, কেন্দ্র সরকার পার্লামেন্টে বিল আনবে, 6 মাসের জন্য পাস করিয়ে 6 মাসের জন্য ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দেওয়া যেতে পারে, 6 মাস পর পর ওটা বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তো আবার সেই এটা বলার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা যে সুপ্রিম কোর্টের কাছেই কেন গেল? তো বি.আর. গাভাই প্রসিদ্ধ একটা উক্তি করেছে, মানে একটা খুব সুন্দর উক্তি করেছে, যেটা সম্পর্কে তোমরা দেখতে পারো। জাস্টিস বি.আর. গাভাই বলেছে যে আপনি আমাকেই কেন বলতে এসেছেন? বর্তমানে তো আমাদের উপর আরোপ লাগছে যে আমরা ওভার রিচ করছি, মানে আমাদের রায় আর পার্লামেন্টের রায়ের মধ্যে কি হচ্ছে, একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যে আমরা সামনাসামনি চলে আসছি রায়। তো বিষ্ণু শঙ্কর জৈনকে এটাই বলেছে যে আমাদের উপর এটাই আরোপ লাগছে, বি.আর. গাভাই বলছেন যে পরবর্তী চিফ জাস্টিস হবেন, যে আমাদের উপর এটা আরোপ লাগছে যে সুপ্রিম কোর্ট আর জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ সামনাসামনি চলে আসছে। ঠিক আছে, যেখানে একটা ক্ল্যাশ হচ্ছে দুজনের মধ্যে, একটা বিরোধাভাস সৃষ্টি হচ্ছে, তাও পিআইএল শোনা হয়েছে। তো আমি এটা ওই কারণেই ইনক্লুড করলাম যে সুপ্রিম কোর্টের কাছে তারাই বা কেন গেছে,
উনি তো অ্যাডভোকেট, উনি তো আমার থেকে অনেক বেশি জানেন কেন গেছে। তো পার্লামেন্টও যেতে পারতেন, পার্লামেন্টে গিয়ে বলতেন যে পার্লামেন্টে পাস করানোর কথা, পার্লামেন্টে পাস করিয়ে সেটাকে করে দিতে, লাগু করাতে। পার্লামেন্টের কাছে কোনো ব্যাপারই ছিল না এটা পাস করানো, নর্মালি পাস করিয়ে দেয়, সাধারণ বহুমতের মধ্যে পাস করিয়ে দেবে। ঠিক আছে, দেশের ক্ষেত্রে যেটা সেটা 2/3 হয়, যেটা ন্যাশনাল এমার্জেন্সি হয়, কিন্তু সাধারণের ক্ষেত্রে তো 1/2 বিশেষ মানে সাধারণ বহুমতে পাস করাতেই পারে, ক্ষমতাও আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বলার মেন কারণই হচ্ছে এটা, যে কেন গেছে। আচ্ছা, এবার আমরা আগের ভিডিওটাকে আরেকটু কন্টিনিউ করতে চাই, যে জুডিশিয়ারি ভার্সেস এক্সিকিউটিভ, মানে সুপ্রিম কোর্ট যখন রাষ্ট্রপতিকে নির্দেশ দেন যে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে রাজ্য থেকে উঠে আসা বিল, যেটা রাজ্যপাল রাষ্ট্রপতির জন্য আটকে রেখে দিয়েছিল, রাষ্ট্রপতিকে সেটাকে 3 মাসের মধ্যে কি করতে হবে, হস্তাক্ষর করতে হবে। যদি না করে তাহলে তাকে কি জুডিশিয়াল রিভিউর আওতায় নিয়ে আসা হবে। ঠিক আছে, তো সেই বিষয়ের ক্ষেত্রে আমাদের ভাইস প্রেসিডেন্ট, এখান থেকে আজকের ভিডিও আমাদের, এগুলো তোমরা শুনে নিও, এরপর থেকে আমাদের ভিডিও ভাইস প্রেসিডেন্ট কে আছে, জগদীপ ধনকর। জগদীপ ধনকর যে কথাগুলো বলেছে সেগুলোতে কি হয়েছে, আরও বেশি সুপ্রিম কোর্ট আর এক্সিকিউটিভ মানে ন্যায়পালিকা আর কার্যপালিকার মধ্যে আরও বেশি ক্ল্যাশ দেখা গেছে। কি বলেছে জগদীপ ধনকর? জগদীপ ধনকর এটা বলছে যে না, পার্লামেন্ট সব থেকে উপরে, পার্লামেন্ট সব থেকে উপরে। বর্তমানে সুপ্রিম কোর্ট আইন বানানোর কাজ করছে। ঠিক আছে, কারণ আইন তৈরি করার অধিকার কার আছে, পার্লামেন্টের আছে, আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভার আছে। কিন্তু ধনকরের বক্তব্য, জগদীপ ধনকরের ভাইস প্রেসিডেন্টের বক্তব্য যে সুপ্রিম কোর্ট এখন আইন বানানোর কাজ করছে। তিনি আরও বলেছে, আর কি বলেছে, যে এই যে আর্টিকেল 142, এটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে নিউক্লিয়ার বোমের কাজ করছে। আর্টিকেল 142 যেখানে কমপ্লিট জাস্টিসের কথা বলা আছে, এমনকি যেখানে আইনের ক্ষেত্রে কোনো ভ্যাকিউম আছে, মানে যেখানে আইন প্রতিষ্ঠিতভাবে বলা নাই, সেখানে আইন বানিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রেও বলছে যে এটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটা কি নিউক্লিয়ার বম। এটা কার উক্তি? এটা উক্তি হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের। তিনি আর কি বলছেন? তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট নিজের রায়ের উপর কোনোদিনও একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে পারেনি। ভালো করে আমি কি বলতে চাইছি ভালো করে তোমরা বোঝো, যে সংবিধান জানাটা কতটা দরকার। ধনকর বলছে যে সুপ্রিম কোর্ট একটা রায়ের উপর কোনোদিনও দাঁড়িয়ে থাকতে পারেনি। এটা কি বেসিসে বলতে চেয়েছে তোমরা ভালো করে জেনে দেখো, যে আমাদের সংবিধানে একটা কি আছে, প্রস্তাবনা আছে। আমাদের সংবিধানে কি আছে, একটা প্রস্তাবনা। প্রস্তাবনাতে মানে একটা কেস হয় যেটাকে আমরা বলি গোরখনাথ বিবাদ। ঠিক আছে, কি বিবাদ বলি আমরা? গোরখনাথ বিবাদ। আমি ভবিষ্যতে এগুলো কেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গোরখনাথ বিবাদ। গোরখনাথ বিবাদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ভালো করে তোমরা বুঝো যে ধনকর কি বলতে চাইছেন, যে ধনকরের যে তোমরা প্রত্যেকটা কথার বিটুইন দ্য লাইন্স বুঝো, কেননা পলিটিক্যালি আমরা যুদ্ধ করার জন্য এখানে যাচ্ছি না, আমাদের বাদ বিবাদ আমরা দাঁড়িয়ে ঠান্ডা মাথায় ভাববো যে কি হচ্ছে। ধনকর কি বলছে, যে সুপ্রিম কোর্ট নিজের রায়ে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। কি বেসিসে বলছে? বেসিসে এটাই বলছে যে গোরখনাথ বিবাদে বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু ঠিক তারপরেই আর একটা কেস হয় যেটা তোমরা নাম শুনেছ, কেশবানন্দ ভারতী। কেশবানন্দ ভারতী, এই কেসেই আবার বলা হবে যে প্রস্তাবনা সংবিধানের ভাগ। কিন্তু একদিকে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট যেটা একবার রায় দিয়ে দিবে সেটাই অ্যাক্ট হয়ে যাবে। যেটা আমরা আর্টিকেলে পড়েছি যে সুপ্রিম কোর্ট যেটা একবার রায় দিয়ে দিল সেটা পুরো দেশকে মানতে হবে, মানে যেটাকে একটা দেবে সব নিচের আদালতকে মানতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আর্টিকেল 29ও বলা আছে, এক্ষেত্রে আর্টিকেল 141ও বলা আছে। আর্টিকেল 141-এ কী বলা আছে, যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়ে দিবে সেটা নিম্ন আদালত মানে হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট
সেটাকে নজির হিসাবে ইউজ করতে পারে যে এই রকম একটা বিষয়ে সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়েছিল, তো আপনি এবার ভেবে দেখতে পারেন যে আপনি কিভাবে জাজমেন্টটা দিবেন। এটা 141-এ বলা আছে। আর 29-এ বলা আছে যে সুপ্রিম কোর্ট একটা অভিলেখ ন্যায়ালয়, ঠিক আছে, যেখানে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়ে দিবে যেটা প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা কোর্টের জন্য বাধ্য, মানা বাধ্য। আর সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে ওটা কি অ্যাক্ট। তো এখানে দেখো একদিকে সুপ্রিম কোর্ট বলছে গোরখনাথ বিবাদে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, ঠিক আছে, অপরদিকে আবার বলছে কেশবানন্দ ভারতী কেসেই যে প্রস্তাবনা সংবিধানের অংশ। তাহলে ধনকরের যে এই বক্তব্যটা, ধনকর যে বক্তব্য দিয়েছেন আমাদের উপরাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্ট নিজের রায়ের মধ্যে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখে কি মনে হচ্ছে উপর দিক দিয়ে যে এটাই সত্যি। কিন্তু যারা পলিটিক্যাল সায়েন্স, যাদের সংবিধান সম্পর্কে প্রখর নলেজ আছে, তারা এটা বুঝতে পারবে যে এই কথাটার পিছনে সত্যতা কি রয়েছে, যে না সত্যতা নেই। তার কারণ তিনি একটা কথা বলে দিয়েছেন যে উপর দিক দিয়ে, কিন্তু ভিতরে কি আছে, এর ভিতর জানতে গেলে আমাদের জানতে হবে কি আর্টিকেল 137। এর ভিতর জানতে গেলে আমাদের কি জানতে হবে আর্টিকেল 137। 137-এ কি বলা আছে, 137-এ বলা আছে যে দেখো সুপ্রিম কোর্ট মানেই তো জাজ না, তো এক সময় একটা জাজ চিফ জাস্টিস রায় দিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তার মনে হলো যে না প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু পরবর্তীতে চিফ জাস্টিস চেঞ্জ হওয়ার পর মনে হলো যে না প্রস্তাবনা সংবিধানের অংশ। তো এই ক্ষেত্রে আর্টিকেল 137 বলে যে সুপ্রিম কোর্ট যদি চায় নিজের দেওয়ার রায়কে পর্যালোচনা করতে পারে। কত গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা দেখো। তাহলেই দেখো ধনকরের যে এই বক্তব্যটা এটাকে কি হয়ে যায়, নালাভয়েড করে দেয়, যে আর্টিকেল 137 বলে যে সুপ্রিম কোর্ট নিজেরই জাজমেন্টকে কি করতে পারে, পর্যালোচনা করতে পারে। যে প্রথমে বললো যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু পরবর্তীতে বললো প্রস্তাবনা সংবিধানের অংশ, ঠিক আছে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে জুডিশিয়ারি আর আমাদের যেটা বলে এক্সিকিউটিভের মধ্যে যে লড়াই চলছে, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি আরেকটা শুনে যাও, বর্তমানে আরেকটা ডিবেট উঠতে চলেছে, আমি বলে দিচ্ছি, যেটা নিয়েও আমরা ভিডিও বানাবো। একটা যে কলেজিয়াম ভার্সেস এনজ্যাক, মুখেই বলছে আমি, ধরো শুনো, কলেজিয়াম ভার্সেস এনজ্যাক, ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন। যে বর্তমানে আবার কথা উঠতে শুরু হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে নির্বাচন পদ্ধতি সেটা ঠিক নয়, সেটা ঠিকভাবে হচ্ছে না, সুপ্রিম কোর্ট পারদর্শিতার সাথে কাজ করছে না। যে ধনকর কিন্তু এই কথাটাও ধনকরও বলেছে যে কলেজিয়াম ব্যবস্থা বর্তমানে ঠিকভাবে চলছে না। তোমরা যদি দেখে থাকো যে দিল্লির বিচারপতি যশবন্ত সিনহার বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকার উদ্ধার হয়েছিল, তো এগুলোর জবাবদিহি ঠিকভাবে হচ্ছে না, পারদর্শিতার সাথে কোর্ট কাজ করছে না, এটা ধনকর বলছে, আমি না। ধনকর আবার এই কথাটাও বলছে, ও ভাইস প্রেসিডেন্ট আবার এই কথাটা বলছেন যে এনজ্যাককে পুনরায় ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন, তোমরা জানো কিনা জানি না, 99th অ্যামেন্ডমেন্ট ছিল। আমি ইউটিউবে একজনকে কমেন্টও করেছিলাম যে 99th অ্যামেন্ডমেন্ট এটা লোকসভাতেও পাস হয়ে গেছিলো, রাজ্যসভাতেও পাস হয়ে গেছিলো, রাষ্ট্রপতি এটাতে সাইনও করে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কি করে আর্টিকেল 13 ইউজ করে এটাকে কি করে দিয়েছিল, রদ করে দিয়েছিল। আমরা জানি যে সুপ্রিম কোর্ট আর্টিকেল 13 কি বলে, আর্টিকেল 13 এটা বলে যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে এমন কোনো আইন, আমি কিন্তু খুব সরল সংক্ষেপে বলছি, আর্টিকেল 13 ব্যাখ্যা অনেক বড়, ঠিক আছে, আমি খুব সহজ সরল ভাষায় বলছি যে আর্টিকেল 13 কি বলে, যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে এমন কোনো আইন যদি মানুষের মৌলিক অধিকারকে হনন করে, তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 13 মাধ্যমে সেটিকে কী করে দেবে, রদ করে দেবে। আর আমরা জানি আমাদের সংবিধানের অভিভাবক কে, সুপ্রিম কোর্ট। সংবিধানকে ব্যাখ্যা করার অধিকার কার আছে, আমাদের সুপ্রিম কোর্টেরই আছে, ঠিক আছে। তো এই 13 মাধ্যমে ট্রিপল তালাককেও রদ করা হয়েছিল, ঠিক আছে। আর যেখানে আইন নাই সেখানে আইন বানিয়ে দেবে কিসের মাধ্যমে, 142 মাধ্যমে। তো ধনকর আবার ভাইস প্রেসিডেন্ট জগদীপ সিং ধনকর কি বলেছে, ধনকর বলেছেন যে কলেজিয়ামকে সরিয়ে নতুন করে আবার কি করা উচিত, এনজ্যাককে নিয়ে আসা উচিত। সেটা সময়ের ক্ষেত্রে আমরা দেখব পার্লামেন্ট এই বিষয়ে কি স্টেপ নেয়, ঠিক আছে। তো এই যে
আমরা দেখতে পাচ্ছি জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের যে লড়াই, এটা কি নতুন? এর আগে কি কোনোদিনও হয়নি? অবশ্যই হয়েছে। তোমরা যদি যারা যারা জানো তারা তারা শুনে নাও, বা যারা যারা জানো না তারা জেনে নাও, আর যারা যারা জানো তারা আরেকবার চেক করে দেখে নিও। 1951 সালে যখন আমাদের সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট হয়, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, যেটা আমাদের কি 9th শিডিউলে হয়েছিল, যেটা জওহরলাল নেহরু কী করেছিলেন, জমিদারি প্রথার উন্মূলনের জন্য একটা অ্যাক্ট পাস করেছিল, জমিদারি প্রথার উন্মূলন করা হবে। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছিল, যে এটা বিভিন্ন রাজ্যের জন্য অসাংবিধানিক, বিভিন্ন রাজ্যের জন্য কি অসাংবিধানিক। তখন জওহরলাল নেহরু কী করেছিলেন, 9th মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করেছিল, এবং 9th শিডিউলকে যুক্ত করে দিয়ে, 9th শিডিউল মানে নবম অনুসূচি যুক্ত করে দেয়, যাতে 9th শিডিউলে সেই বিষয়গুলোকে রাখা হয় যেখানে সুপ্রিম কোর্টের আওতার বাইরে চলে যায় স্যার, সেটি সুপ্রিম কোর্টের আওতার বাইরে। যদি কোনোদিনও সুযোগ হয় 9th শিডিউল নিয়ে আমরা আলোচনা করব। 9th শিডিউলের সঙ্গেও যুক্ত হয় কোন কেস, কেশবানন্দ ভারতী। যারা আমার ছাত্র আছে তারা ভালো মতো জানে যে এটা কীভাবে এই কেসটাকে হিট করে, তো সেটা আলাদা কথা। যে প্রথম ঝামেলা, প্রথম ক্ল্যাশ কখন হয়েছিল, 1951-এ, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে না, এটা কি, এটা বিভিন্ন রাজ্যে বিষয়টা অসাংবিধানিক হচ্ছে, যে জমিদারি প্রথার উন্মূলন, ঠিক আছে, তার কারণ ওটা মৌলিক অধিকারকে হিট করছিল। আচ্ছা, দ্বিতীয়বার কেস কবে হয়, 1970, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রিভি পাসকে কী করে দেওয়া হয়েছিল, প্রিভি পাস মানে যেগুলো আমাদের দেশীয় রাজ্য ছিল, যাদেরকে কথা দেওয়া হচ্ছিল যে তারা ভাত্তা পেতে থাকবে, তাদেরকে রাজার যে দরজাটা থাকবে, রাজার মর্যাদা দেওয়া হবে। কিন্তু ইন্দিরা গান্ধী সেটাকে কী করেছিল, ইন্দিরা গান্ধী প্রিভি পাসকে কী করেছিল, ইন্দিরা গান্ধী প্রিভি পাসকে সমাপ্ত করে দিয়েছিল। আর কি করেছিল ইন্দিরা গান্ধী, আর ব্যাংকের রাষ্ট্রীয়করণ করেছিল। তো সুপ্রিম কোর্ট এই দুটোকেও, এই যে এই দুই সিদ্ধান্ত, যেটাকে আমি কী বললাম, একটা ছিল হচ্ছে প্রিভি পাস, আর একটা ছিল হচ্ছে কি, আর একটা ছিল হচ্ছে ব্যাংকের রাষ্ট্রীয়করণ, এই দুটোকেও সুপ্রিম কোর্ট কি বলেছিল, অসাংবিধানিক বলেছিল। দেখো ভালো করে, এখন যে হচ্ছে তা না, এর আগেও ছিল, ইন্দিরা গান্ধীর সময়ও হয়েছে, জওহরলাল নেহরুর সময় হয়েছে। তাহলে এখানে কি বললো, যে প্রিভি পাস আর এটা অসাংবিধানিক। তো ইন্দিরা গান্ধী কি বলেছিল, যে সুপ্রিম কোর্ট বড় লোকদের সমর্থন করছে। ইন্দিরা গান্ধী কি বলছে, বড় লোকদের সমর্থন করছে হচ্ছে কে, সুপ্রিম কোর্ট। আচ্ছা, এরপর ইন্দিরা গান্ধী 23তম আর 24তম অ্যামেন্ডমেন্ট করে 1973-তে, যেখানে সুপ্রিম কোর্টের কি মানে 1973-তে 23তম আর 24তম অ্যামেন্ডমেন্ট করে সংসদের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। পার্লামেন্টের, যেটা ধনকর কি বলছে, পার্লামেন্ট সব থেকে উপরে। কিন্তু কেশবানন্দ ভারতী কেসে, যেটা হয় না স্ট্রাকচার, যে সংবিধানের স্ট্রাকচারকে তুমি চেঞ্জ করতে পারবা না, সেই বিষয়ে একটা রায় দেয়, যেখানে আবার কি সুপ্রিম কোর্টকে ক্ষমতায় নিয়ে আসে কে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা। এর পরবর্তীতে যদি আমরা দেখতে থাকি, লালু প্রসাদ যাদবের ওপর সুপ্রিম কোর্ট চাপ দেয়, যে সিবিআইকে চাপ দেয়, যে চারা ঘোটালা যে লালু প্রসাদ যাদবের ওপর হয়েছিল, বিহারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর, যে সুপ্রিম কোর্ট সিবিআইকে চাপ দিয়েছিল যে যাতে তার ওপর তদন্তটা যাতে তাড়াতাড়ি করা হোক। তো সেটাকে লালু প্রসাদ যাদব কী বলেছিল, যে সুপ্রিম কোর্ট সরকারের চাপে কাজ করছে। এরপরে 2001 সালে যদি তোমরা দেখো, যখন জয়ললিতা, 2001 সালে তোমরা দেখো জয়ললিতাকে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করে দিয়েছিল। জয়ললিতাকে সুপ্রিম কোর্ট কী করেছিল, অযোগ্য ঘোষণা করেছিল। কেন ঘোষণা করেছিল, যেহেতু সুপ্রিম কোর্টের মানে জয়ললিতার ওপর এটা আরোপ লেগেছিল করাপশানের, ঠিক আছে। তো সেটাকেও জয়ললিতা বলেছিল যে আমার উপরও অন্যায় হয়েছে, এটা এরকম লেগে থেকেছে। তোমরা যদি তারপরেও দেখতে থাকো, কপিল সিব্বল, যে এখন রাজ্যসভার মেম্বার কপিল সিব্বল, 2018 সালে জাস্টিস দীপক মিশ্রা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দীপক মিশ্রার ওপর মহাভিযোগের আরোপ নিয়ে আসে। আর কি বলে, যে সুপ্রিম কোর্টের পারদর্শিতার ওপর আরোপ লাগায়, এনজ্যাককে লাগু করতে বলে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন, যেটা আজ যে নতুন তা না, ঠিক আছে। তো আশা করি তোমরা এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে যে ক্ল্যাশ চলছে বর্তমানে, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আশা করি আজকের মতো এতটুকুটাই। তোমরা আবার ভিডিওটাকে এতটাইভাবে এগিয়ে নিয়ে যাও যেরকম করে আগের ভিডিওটাকে এগিয়ে নিয়ে গেছো। আর যেটা বলার, তোমরা ভালো করে দেখো ভিডিওটাকে, বোঝার চেষ্টা করো। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।